সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে পশ্চিম তীরে চলন্ত গাড়ি থেকে গুলি, ইসরায়েলি বেসামরিক নিহত। পশ্চিম তীরের উত্তরে জর্দান উপত্যকায় রবিবার এ হামলা হয়। হতাহত 2 জন ইসরায়েলি বেসামরিক নাগরিক। ইসরায়েলি জরুরি সংস্থা ও সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এবারে জানাবো হামাস নেতা হানিয়াকে হত্যা, আগ্রাসনের জন্য ইসরায়েলকে চূড়ান্ত মূল্য দিতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যাকাণ্ড সহ ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত অপরাধের বৈধ এবং চূড়ান্ত জবাব দেবে ইরান, যার কারণে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। জানাবো রাশিয়ার আরও ভেতরে ঢুকে পড়ল ইউক্রেনীয় বাহিনী, বিপাকে মস্কো। টানা 2 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ এ সময়ের মধ্যে এই প্রথম রাশিয়ার কুরস্ক অঞ্চলের 20 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করবার পর রুশ ভূখণ্ডে এতটা ভিতরে আর কখনো যেতে পারেনি ইউক্রেন। জানিয়ে দেব কাবুলে মিনিবাসে বোমা বিস্ফোরণ, হতাহত 12। আফগানিস্তানের রাজধানীতে রবিবার একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে 1 জন নিহত এবং 11 জন আহত হয়েছে। কাবুলের একটি ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্থানীয় সময় বিকাল 4টার দিকে এ হামলা হয়। পুলিশের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো মন্দিরে পদপিষ্টে 7 পুণ্যার্থীর মৃত্যু। বিহারের বাবা সিদ্ধনাথ মন্দিরে শিবের মাথায় পানি ঢালাকে কেন্দ্র করে হুড়োহুড়িতে পদপিষ্টে 7 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 3 জন নারীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে ঘটনা ঘটে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পশ্চিম তীরে চলন্ত গাড়ি থেকে গুলি, ইসরায়েলি বেসামরিক নিহত। পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে 1 জন নিহত এবং আরও 1 জন আহত হয়েছেন। পশ্চিম তীরের উত্তরে জর্দান উপত্যকায় রবিবার এ হামলা হয়। হতাহত 2 জনই ইসরায়েলি বেসামরিক নাগরিক। ইসরায়েলি জরুরি সংস্থা ও সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল দলগুলো 1 যুবককে মৃত ঘোষণা করেছে, যার বয়স 20 থেকে 29-এর মধ্যে। একই সঙ্গে 33 বছর বয়সী অন্য 1 ব্যক্তিকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। তার নির্মাগে গুলির আঘাত লেগেছে। এছাড়া নিহত ব্যক্তি একজন ইসরায়েলি বেসামরিক নাগরিক উল্লেখ করে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা ওই এলাকার বেশ কয়েকটি যানবাহনে একটি চলন্ত গাড়ি থেকে গুলি চালায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় 1 জন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং অন্য 1 জন ইসরায়েলি বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন। সেনারা সন্ত্রাসীদের ধাওয়া শুরু করে পথ অবরোধ করেছে এবং ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে। 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ফিলিস্তিনিদের হামলায় পশ্চিম তীরে 18 জন ইসরায়েলি নিহত হয়। সেই সঙ্গে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে অধিকৃত অঞ্চলে কমপক্ষে 617 ফিলিস্তিনি নিহত হন। আগ্রাসনের জন্য ইসরায়েলকে চূড়ান্ত মূল্য দিতে হবে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড সহ ইহুদিবাদী সহ ইসরায়েলের সমস্ত অপরাধের বৈধ এবং চূড়ান্ত জবাব দেবে ইরান, যার কারণে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাজ্জা লাবিবের সাথে গতকাল সন্ধ্যায় এক টেলিফোনে আলাপে আলী বাকেরি এ ঘোষণা দিয়েছেন। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা এবং লেবাননে আগ্রাসনে ইরানের মাটিতে ইসমাইল হানিয়াকে কাপুরুষোচিতভাবে হত্যা করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে দখলদার ইসরায়েল। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে ইরান নিপীড়ক ইসরায়েল সরকারকে আন্তর্জাতিক আইনকানুন ও জাতিসংঘ সনদ লঙ্ঘনের জন্য চূড়ান্ত মূল্য দিতে বাধ্য করবে তেহরান। ফোনালাপে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী লাবিব মধ্যপ্রাচ্যে চলমান ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ব্রাসেলসে এই অঞ্চলের পরিস্থিতির অবনতি নিয়ে চিন্তিত, কারণ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণের প্রভাব একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করতে পারে। রাশিয়ার আরও ভেতরে ঢুকে পড়ল ইউক্রেনের বাহিনী, বিপাকে মস্কো। টানা 2 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ এই সময়ের মধ্যে এই প্রথম রাশিয়ার কুরস্ক অঞ্চলের 20 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করবার পর রুশ ভূখণ্ডের এতটা ভেতরে আর কখনো যেতে পারেনি ইউক্রেন। রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টানা 6 দিন ধরে রুশ ভূখণ্ডে অভিযান চালাচ্ছে ইউক্রেন। যুদ্ধ শুরুর পর এবারই প্রথম এবং তীব্র আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা।
যার ফলে বিশেষ প্রতিরোধ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে মস্কো। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। স্থানীয় সময় শনিবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী এই যুদ্ধকে আগ্রাসীদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে। রোববার এ হামলার ৬ষ্ঠ দিনে গড়ায়। ইতিমধ্যে ইউক্রেনের সেনারা রাশিয়ার ভেতরে ২০ কিলোমিটার অগ্রসর হয়ে গেছে বলেও জানা গেছে। রাশিয়ার কাছে ইউক্রেনের হামলা ছিল অপ্রত্যাশিত। তারা নিরাপত্তার জন্য সীমান্তের দুপাশ থেকে প্রচুর মানুষকে সরিয়ে নিচ্ছে। কুরস্কের সীমান্তবর্তী এলাকা থেকে ৭৬,০০০-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম তাস। কুরস্ক অঞ্চলের প্রতিরক্ষায় রাশিয়ার ট্যাঙ্ক এবং রকেট লঞ্চিং সিস্টেমও পাঠানো হয়েছে। ৩ অঞ্চলের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে মস্কো। এই অঞ্চলগুলো হল ইউক্রেন সীমান্তবর্তী শহর কুরস্ক, বেলগোরদ এবং ব্রিয়ান্স। এসব অঞ্চলে কর্তৃপক্ষ সম্ভাব্য হামলা ঠেকাতে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে, যার মধ্যে আছে যানবাহন ও নাগরিকদের চলাচলের উপর বিধিনিষেধ ও ফোনে আড়িপাতা। রাশিয়া জানিয়েছে, মঙ্গলবার সকালে ১,০০০-এরও বেশি ইউক্রেনীয় সেনা কুরস্ক অঞ্চলে প্রবেশ করে। তাদের সঙ্গে ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানও ছিল। ইউক্রেনের বাহিনীর বেশ কয়েকটি গ্রাম দখল করে নেয় এবং প্রাদেশিক শহর সুজ্জা দখলেরও সম্ভাবনা তৈরি করে। শনিবার ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি রাশিয়ায় অভিযান নিয়ে তার দেশের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আলেকজান্ডার সিরস্কির সঙ্গে আলোচনা করেছেন। জেলেনস্কি আরও জানান, ইউক্রেন প্রমাণ করেছে যে তারা ন্যায়বিচার পুনরুদ্ধার করতে পারে এবং আগ্রাসীদের উপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে। যুদ্ধের শুরু থেকেই প্রতিরক্ষায় ব্যতিব্যস্ত থাকলেও সাম্প্রতিক সময় একাধিকবার রুশ ভূখণ্ডে হামলা এবং অভিযানের চেষ্টা চালিয়েছে কিয়েভ। কাবুলে মিনিবাসে বোমা বিস্ফোরণ, হতাহত ১২। আফগানিস্তানের রাজধানীতে রবিবার একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। কাবুলের একটি ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ হামলা হয়। পুলিশের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। বিস্ফোরণটি পশ্চিম কাবুলের একটি এলাকায় ঘটেছে, যেখানে বহু শিয়া বসবাস করেন। ঐতিহাসিকভাবে নিপীড়িত এই সংখ্যালঘু সম্প্রদায়কে প্রায় ইসলামিক স্টেট গোষ্ঠী লক্ষ্যবস্তু করে, কারণ তারা শিয়াদের ধর্মত্যাগী হিসেবে বিবেচনা করে। এই ঘটনায় তদন্ত চলছে জানিয়ে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, দশত-ই-বার্চি এলাকায় একটি মিনিবাসে বোমা রাখা হয়েছিল। এদিকে ওই বোমা হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। ২০২১ সালের অগাস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের মাধ্যমে তালেবানের বিদ্রোহের অবসান হয়। এরপর থেকে দেশটিতে প্রাণঘাতী বোমা বিস্ফোরণ এবং আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে আইএস সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এখনও হুমকি হিসেবে রয়ে গেছে। মন্দিরে পদপিষ্ট ৭ পুণ্যার্থীর মৃত্যু। বিহারের বাবা সিদ্ধনাথ মন্দিরে শিবের মাথায় পানি ঢালাকে কেন্দ্র করে হুড়োহুড়িতে পদপিষ্টের ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন নারীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকেই, যাদের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে ঘটনা ঘটে। সংবাদ সংস্থা ANI-কে সোমবার সকালে জেলা প্রশাসক অলঙ্কৃতা পাণ্ডে জানিয়েছেন, আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিহারের সেনাবাদ জেলার বাবা সিদ্ধনাথ মন্দিরে রাজ্যের অন্যতম জনপ্রিয় শিব মন্দির। শ্রাবণ মাসে সেখানে বছরের অন্যান্য সময়ের চেয়ে বেশি ভিড় থাকে। রোববার রাতে শিব পূজা উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়েছিল মন্দিরটিতে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মন্দিরের ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ভালো ছিল না। অনেক ভলান্টিয়ার ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। এ সময় ভিড় বেড়ে যাওয়ায় তারা পুণ্যার্থীদের তাড়া দেন, এমনকি লাঠি চালানো হয় ভিড়ের পর। তারপরই তাড়াহুড়ো পড়ে যায় মন্দির থেকে বেরোনোর জন্য। এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। আহতদের সংখ্যা ৩০-এরও বেশি বলে মনে করা হচ্ছে। সোমবার সকালে মৃত এবং আহতদের স্বজনরা মন্দির চত্বরে জড়ো হন, কিন্তু দেহগুলো শনাক্ত করা যায়নি এখনও। সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, তারপরে পরিবারের কাছে তুলে দেওয়া হবে। আহতদের জেনাবাদ এবং মাকদুমপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। কিছুদিন আগে উত্তরপ্রদেশের হাথরসে একটি ধর্মীয় জমায়েতে পদপিষ্ট হয়ে শতাধিক ভক্তের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিহারে আবারও ধর্মীয় অনুষ্ঠানে জমায়েত ও পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল।